গল্পলোক প্রেজেন্টস থার্সডে থ্রিলার্স। সব গল্প ঘুম পাড়ায় না, কিছু গল্প ঘুম কেড়ে নেয়। গল্পলোকে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালিদের কিছু সুপ্রাচীন বৈশিষ্ট্য আছে জানেন তো? যেমন ধরুন, ছুটি পেলেই বাঙালি সবচেয়ে বেশি যা পছন্দ করে তা হলো ঘুরতে যাওয়া, এবং ঘোরা মানেই ট্রেন জার্নি। কিন্তু এই ট্রেন জার্নি যদি এমন ভয়াবহ হয়ে ওঠে যে আপনার ভ্রমণের সমস্ত আনন্দ মাটি হয়ে যায়, তবে আপনার কেমন লাগবে? এরকমই একটি অদ্ভুত ভয়ঙ্কর ট্রেন জার্নির কাহিনী নিয়ে এসেছি আমরা আজকের থার্সডে থ্রিলার্সে। তবে শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা কামরা আর আমরা। আজকে অগস্ত যাত্রা, আজকে বিদেশ যেতে নেই। সুটকেস গোছাতে গোছাতে মায়ের কথার উত্তরে আমি বললুম, কেন বলো দেখি, আজ বিদেশ গেলে কি হয়? মা বললেন, আজকে যাত্রা করে অগস্ত্যমণি আর ফিরে আসেননি। অগস্ত্যমণির বউ ভারী কোদল করত, তার ভয় এই আসি বলে তিনি পিঠ টান দিয়েছিলেন। মা প্রতিবাদ করে বললেন, কই, শাস্ত্রে তো সে কথা লেখে না। আরে শাস্ত্রে সে কথা লিখলে অগস্ত্যমণির বউ মানহানির মামলা এনে শাস্ত্রকারকে জব্দ করে দিতেন, যে কাজেই শাস্ত্রকাররা সে কথা চেপে গিয়েছেন। না রে না, বিন্দু পাহাড়। থাক মা, ও গল্প আমিও জানি। তোমার কোনো ভয় নেই মা, মাসখানেক ভারতবর্ষের বুকে বেরিয়ে আমি আবার ঠিক ঘরে ফিরে আসবই। তোমার মতো মাকে ছেড়ে কোনো ছেলে কি ঘর ভুলে থাকতে পারে? এই নাও মা, একখানা প্রণাম নিয়ে হাসি মুখে আশীর্বাদ করো দেখি। মা খুঁতখুত করতে করতে আমাকে আশীর্বাদ করলেন। যতীন আর আমি দুই বন্ধুতে দেশ বেড়াতে বেরিয়েছি। যতীন পড়ে ল কলেজে, আর আমার মেডিকেল কলেজ। হাওড়া স্টেশনে গিয়ে একটা সেকেন্ড ক্লাস কামরায় ঢুকলুম। এ সময় কেউ বেড়াতে যায় না বলেই আমরা বেড়াতে বেরিয়েছি। গাড়িতে ভিড় থাকবে না, দিব্যি ধীরে সুস্থে শুয়ে বসে হাত পা ছড়িয়ে আরাম করে যেতে পারবো। পুজোর সময় আর বড়দিনে বেড়াতে যাওয়ার পায় নমস্কার। সে কি বেড়াতে যাওয়া নাকি নরক যন্ত্রণা ভোগ করা? প্রথমেই আমাদের বেনারস যাওয়ার কথা। সেখানে গিয়ে পৌঁছাবো কাল প্রায় দুপুরে। সারা রাত ট্রেনেই কাটাতে হবে। কাজেই আমাদের কামরায় লোক নেই দেখে ভারী আনন্দ হলো। বাইরের কোনো লোক আসবার আগেই তাড়াতাড়ি দুখানা বেঞ্চে দুটো বিছানা বিছিয়ে আমরা দুজনেই শুয়ে পড়লুম। শুয়ে শুয়ে দুই বন্ধুতে অনেক গল্প হলো। তারপর ট্রেন যখন বর্ধমান পার হলো, যতীন উঠে আলো নিভিয়ে দিল। খানিকক্ষণ পরে অন্ধকারে যতীনের নাক ডাকার আওয়াজ শুনতে শুনতে আমারও চোখে ঘুম জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, আচমকা আমার ঘুম ভেঙে গেল। কে আমার গা ধরে নাড়া দিচ্ছে। ধীরে ধীরে উঠে বসলুম। সঙ্গে সঙ্গে সামনের বেঞ্চ থেকে যতীনও ধর্মর করে উঠে বসল। আমি বললুম, এ যতীন, আমার ঘুম ভাঙালে কেন? আমিও তো তোমাকে ঠিক ওই কথাই জিজ্ঞেস করতে চাই। তার মানে? আরে তুমিই তো আমার গা ধরে নাড়া দিচ্ছিলে। আমি আশ্চর্য হয়ে বললুম, সে কি গো, আমি তো দিব্যি আরামে ঘুমোচ্ছিলুম, তুমি তো আমার গা নাড়া দিয়ে আমাকে তুলে দিলে। যতীন হেসে বলল, বাহ, বেশ লোক ভাই তুমি। নিজে আমাকে ধাক্কা মেরে তুলে দিলে, আবার আমার ঘাড়েই দোষ চাপানো হচ্ছে। না ভাই,
সত্যি বলছি, আমি এখান থেকে এক পাও নড়িনি। তোমাকে তো আমি ধাক্কা মারিনি, বরং আমাকেই তুমি ধাক্কা মেরেছ। আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে বুঝি? এবার যতীন গম্ভীর স্বরে বলল, গাড়িতে তো আর জনপ্রাণী নেই, আমাদের দুজনকে তবে ধাক্কা মারল কে? চোট্টর আসেনি তো? শুনেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আমি আলো জ্বেলে দিলুম। এদিকে ওদিকে তাকিয়ে দেখলুম কামরায় আমরা দুজন ছাড়া আর কেউ নেই, এবং আমাদের মোটমাটগুলোও একটাও অদৃশ্য হয়নি। নিশ্চয়ই চোর এসেছিল। ভাগ্যে আমাদের ঘুম ভেঙে গেল, তাই চুরি করার আগেই তাকে সরে পড়তে হয়েছে। বড্ড বেঁচে যাওয়া গেছে ভাই। আমি বললাম, জানলাগুলো সব বন্ধ করে দাও, আর আলো নিভেও কাজ নেই। আচ্ছা জ্বালাতন। আবার খানিকক্ষণ বসে বসে গল্প হলো, তারপর আবার দুজনেই ঘুমিয়ে পড়লুম। কিন্তু আবার ঘুম ভেঙে গেল। এবারে কেউ আর আমাকে ধাক্কা মারছিল না। এবারে কামরার ভেতর থেকে পরিত্রাহী স্বরে একটা কুকুরের আর্তনাদ শোনা যাচ্ছিল। আলো জ্বালিয়ে শুয়েছিল, কিন্তু উঠে দেখি কামরার ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। অন্ধকারে যতীনের গলা পেলুম। এ আবার কি ব্যাপার? আজ কি রাজ্যের আপদ এইখানেই এসে জুটেছে? কুকুরটা যেভাবে চেঁচাচ্ছে তাতে মনে হলো সে যেন ভয়ানকভাবে জখম হয়েছে। কিন্তু কামরার দরজা জানলা সব বন্ধ, সে ভেতরেই বা এলো কেমন করে? কুকুরটা হঠাৎ একবার খুব জোরে কেউ কেউ করে চেঁচিয়েই একেবারে চুপ মেরে গেল। আমি বললুম, যতীন, আলো নেবালো কে? যতীন বলল, জানি না তো, আমি ভাবছিলাম তুমিই নিবিয়েছ। কুকুরটা ভেতরেই আছে, বেঞ্চি থেকে পা নামানো যাবে না, ব্যাটা যদি খ্যাক করে কামড়ে দেয়। তোমার টর্চটা কোথায়? আমার পাশেই আছে। জেলে দেখো তো কুকুরটা কোথায় আছে। যতীন টর্চ জেলে দেখতে লাগলো, আর আমি আমার মোটা লাঠি গাছটা মাথায় তুলে প্রস্তুত হয়ে রইলুম। কুকুরটা যদি তেড়ে আসে তাহলে তক্ষুনি তার ভবলীলা সাঙ্গ করে দেব। কিন্তু কামরার কোথাও কুকুরটাকে আবিষ্কার করা গেল না। এখানে কুকুর টুকুর কিছুই নেই। সুইচের কাছে গিয়ে দেখি সুইচ টেপাই আছে। আমি বললুম, অসম্ভব। কিন্তু এই যে এক্ষুনি কুকুরটা চেঁচাচ্ছিল, সে এলোই বা কেমন করে আর গেলই বা কেমন করে? যতীন বলল, বুঝলে, কুকুরটা বোধহয় পাশের কামরা থেকেই চেঁচাচ্ছিল। আমরাই বোধহয় ঘুমের ঘোরে ভুল শুনেছি। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু আজকে ঘুমের দফায় ইতি। এসো বসে বসে গল্প করা যাক। এই বলে আমি বসে পড়লাম, এবং মনে হলো সঙ্গে সঙ্গে আমার পাশে ঠিক যেন আরেকজনকে বসে পড়ল। নিবিড় অন্ধকারে কামরার ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। বললাম, নিজের বিছানা ছেড়ে হঠাৎ উঠে এলে যে যতীন? ওপাশে বেঞ্চি থেকে যতীন বলল, কই, আমি তো এখান থেকে উঠিনি। আমার পাশে হাত বাড়িয়ে দেখলাম, কই, কেউ তো সেখানে নেই। তারপরেই শুনতে পেলাম আমার কানে কে যেন ফিস ফিস করে কথা বলছে। কি যে বলছে তা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু কথা যে কেউ বলছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হঠাৎ যতীন বলল, মোহন, তুমি কোথায়? আমি আড়ষ্টভাবে বললাম, আমার বিছানায়। যতীন সভয়ে বলল, তবে আমার কানে কানে কথা বলছে কে? জবাব না দিয়ে দুপাশে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু কারোর গায়ে হাত লাগলো না। অথচ তখনও আমার কানে
মুখ এনে কে ফিস ফিস করছে। ডাক্তারি পড়ি, রোজ দুহাতে টাটকা বা পচা মরার দেহে হাসি মুখে ছুরি চালাই। গভীর রাত্রে একলা মরার পাশে অম্লান বদনে বসে থাকি। স্বপ্নেও কখনো ভূত দেখিনি। তবু কেন জানি না আজকে এই অন্ধকারে আমার সর্বাঙ্গ কি একটা অজানা ভয় পাথরের মূর্তির মতো স্থির ও ঠান্ডা হয়ে গেল। একখানা হাত নাড়াবার শক্তিও আর রইল না। যতীনেরও বোধহয় সেই অবস্থা। সে প্রায় কান্নার স্বরে বলল, মোহন, মোহন, কামরার ভেতরে কারা সব এসেছে? কে আমার সঙ্গে ফিসফিস করে কথা কইছে? ওই শোনো, কি আবার চলে বেড়াচ্ছে? সত্যি তো, ঘরময় কে যেন চলে বেড়াচ্ছে। এ যেন কোনো মাংসহীন হাড়ের আওয়াজ। এ ভীষণ আওয়াজ আমি জানি। কঙ্কালকে নাড়লে ঠিক এমনই অস্থি ঝংকার জেগে ওঠে। কিন্তু তখন আর আমার নড়বার শক্তি নেই। কি যেন কি জাদু মন্ত্র পড়ে আমার সমস্ত দেহকে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে। আচম্বিতে আর এক ব্যাপার, কামরার এক কোণ থেকে মেয়ের গলায় কে যেন কাঁদতে লাগলো। কানের কাছে সেই ফিস ফিস কথা, ঘরময় কঙ্কালের সেই চলাফেরার খটখটানি, এক কোণ থেকে মেয়ের গলায় সেই কান্না। গাঢ় অন্ধকারে ডুবে আড়ষ্টভাবে বসে বসে একসঙ্গে সব শুনতে লাগলাম। যতীনের কোনো সাড়া নেই। সে ভয় অজ্ঞান হয়ে যায়নি তো? ও আবার কি, মার্বেলের গুলির মতো জ্বলন্ত রক্তের মতো কি চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে? কি ও দুটো অন্ধকারের অগ্নিময় চক্ষু? চোখ দুটো ভাসতে ভাসতে আমার কাছ থেকে প্রায় 3 হাত তফাতে এসে শূন্যে স্থির হয়ে রইল, যেন আমাকে খুব ভালো করে নিরীক্ষণ করছে। দেখতে দেখতে সেই আগুন চোখ দুটোর রং নীল হয়ে এলো। রক্ত রঙে যে চোখ দুটোকে দেখাচ্ছিল ক্রুদ্ধ, নীল রঙে তাদের দেখাতে লাগলো বিষাক্ত। হঠাৎ কেমন একটা বিদ্যুৎ প্রবাহ এসে আমাকে চাঙ্গা করে দিল। এক মুহূর্তে আমার সব মোহ কেটে গেল। আমি এক লাফে দাঁড়িয়ে উঠে অন্ধকারের ভিতরেই দুহাতে দুধদার ঘুষি ছুঁড়তে ছুঁড়তে পাগলের মতো চেঁচিয়ে উঠলাম, আমি তোদের ভয় করি না, আমি তোদের ভয় করি না, আমি তোদের কারুকে ভয় করি না। সরে যা, সরে যা সব। আমি তোদের কারুকে ভয় করি না। তৎক্ষণাৎ কামরার ইলেকট্রিক লাইট আবার দপদপ করে জ্বলে উঠল। নিজের বিছানায় বসে যতীন ঠক ঠক করে কাঁপছে। তারও অবস্থা আমার চেয়ে ভালো নয়। কামরার ভেতরে আর সেই আগুন চোখ দেখা গেল না। কোনো রকম শব্দ বা কান্নার আওয়াজও আর কানে এলো না। আমরা দুজন ছাড়া সেখানে আর কেউ নেই। হাঁপাতে হাঁপাতে যতীনের পাশে গিয়ে বসে পড়লাম। যতীন অস্ফুট স্বরে বলল, আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? আমি বললাম, আমারও তাই মনে হচ্ছে। একদিকে তাকিয়ে যতীন তীব্র স্বরে বলে উঠল, না, স্বপ্ন নয়, ওই দেখো। ঠিক যেন শূন্যকে বিদীর্ণ করে হিনকি দিয়ে কামরার মেঝের উপর রক্ত ছিটকে পড়ছে। তাজা রাঙা রক্ত। রক্তে রক্তে বুঝি ঘর ভেসে যায়। শূন্য যেন রক্ত প্রসব করছে। আমি আর সইতে পারলাম না। অ্যালার্ম কর্ড ধরে একেবারে ঝুলে পড়লাম। পর মুহূর্তে প্রচণ্ড একটা ঝাঁকানি দিয়ে চলন্ত ট্রেন থেমে গেল। আমি আর যতীন একে একে লাফ দিয়ে ট্রেন ছেড়ে বাইরে গিয়ে পড়লাম। গার্ড এসে জিজ্ঞেস করলো, তোমরা ট্রেন থামিয়েছ? হ্যাঁ হ্যাঁ। কেন?
গাড়ির ভেতরে আমাদের জীবন বিপন্ন হয়েছিল। আসল ব্যাপারটা কি তা আমি বলতে চাই না, কিন্তু ও ও কামরার ভিতরে আমরা যদি আর কিছুক্ষণ থাকতাম তাহলে হয় পাগল হয়ে যেতাম, নয় মারা পড়তাম। গার্ড অনেকক্ষণ অবাক হয়ে আমাদের মুখের পানে তাকিয়ে রইল, তারপর বলল, বাবু, তোমার অসংলগ্ন কথার অর্থ আমি কিছু বুঝতে পারলাম না। তুমি কি বলতে চাও? ভালো করে বুঝিয়ে বলো। যতীন বলল, ও কামরায় ভূত আছে। গার্ড হো হো করে হেসে বলল, কামরায় ভূত একটা নতুন বাদ বটে। ভূত কিনা জানি না, কিন্তু ও কামরার ভিতরে আমরা এমন সব বিভীষিকা দেখেছি যা স্বাভাবিক নয়। গার্ড বলল, এলাম কর টেনে বাজে কথা বলে তোমরা এখন আইনকে ফাঁকি দিতে চাও? ওসব চালাকি আমার কাছে চলবে না, তোমাদের জরিমানা দিতে হবে। সাহেব, আমরা জরিমানা দিতে রাজি আছি, কিন্তু ও কামরায় আর ঢুকতে রাজি নই। আমার মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। কামরার ভেতর থেকে আমাদের জিনিসপত্রগুলো সবেগে বাইরে নিক্ষিপ্ত হতে লাগলো। ট্রাঙ্ক, সুটকেস, ব্যাগ, পোটলাপটলি সব। ঠিক যেন কে সেগুলোকে বাইরে ছুঁড়ে দিচ্ছে। গার্ড সাহেব মাথা হেড করে তাড়াতাড়ি মাটিতে বসে পড়ল, না হলে যতীনের স্টিল ট্রাঙ্কটা নিশ্চয়ই তার মাথা চূর্ণ করে দিত। গার্ড চেঁচাতে লাগলো, ওই পকড়ো পকড়ো! একদল কুলি ও রেল পুলিশ হুড়মুড় করে আমাদের কামরায় গিয়ে ঢুকলো, এবং বলা বাহুল্য সেখানে জনপ্রাণীর আধখানা টিকি পর্যন্ত পাওয়া গেল না। গার্ড উত্তেজিত ভীত কণ্ঠে আমাদের বলল, বাবু, ব্যাপার কি বুঝতে পারছি না। ট্রেন লেট হয়ে যাচ্ছে, এখন আর বুঝার সময়ও নেই। তবে তোমাদের কথাই সচ্চি বলে মনে হচ্ছে। আপাতত তোমরা অন্য কোনো কামরায় উঠে পড়ো, আমি ট্রেন চালাবার হুকুম দিই। পাশের যে ইন্টার ক্লাসে গিয়ে আমরা উঠলাম তার মধ্যে অনেক লোক, সকলেই আমাদের কথা শোনার জন্য ব্যগ্র। যতটা সংক্ষেপে পারা যায় তাদের কাছে আমাদের বিপদের কাহিনী বর্ণনা করলাম। একটি আধবুড়ো ভদ্রলোক, পোশাক দেখে তাকে রেল কর্মচারী বলে চেনা গেল, আমাদের কাছে এসে বললেন, মশাই, গেল বৎসরে এই ট্রেনের কামরায় একটা ভীষণ হত্যাকাণ্ড হয়েছিল। আমি বললাম, তার সঙ্গে এ ব্যাপারের কি সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক হয়তো কিছুই নেই, তবু শুনুন না। রানীগঞ্জে গাড়ি থামলে পর দেখা গেল একটা সেকেন্ড ক্লাস কামরার ভিতরে দুজন পুরুষ, একজন স্ত্রীলোক, একটি শিশু আর একটা কুকুরের মৃতদেহ রক্তের মধ্যে প্রায় ডুবে আছে। কিন্তু কে বা কারা এতগুলো প্রাণীকে খুন করলে তার কোনো সন্ধানই পাওয়া গেল না। আমি রুদ্ধশ্বাসে বললাম, একটা কুকুরও ছিল? তারপর? তার কিছুদিন পরে ওই কামরাতে তিনজন সাহেব হাওড়া থেকে আসছিল, কিন্তু রানীগঞ্জেই তারা গাড়ি থেকে নেমে পড়ে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করে যে কামরার আলো নিভিয়ে কারা তাদের ভয়ানক ভয় দেখিয়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও যারা ভয় দেখিয়েছিল তাদের পাত্তা পাওয়া গেল না। যতীন বলল, ভূতকে কখনো খুঁজে পাওয়া যায়? মানুষকেই ভূতেরা খুঁজে বার করে। তিনি বললেন, তারপর প্রায়ই ওই রকম সব অভিযোগ হতে লাগলো। আর লক্ষ্য করবার বিষয় এই যে অভিযোগ হয়েছে প্রত্যেকবারই রানীগঞ্জ স্টেশনে। কেবল আপনারাই রানীগঞ্জ পার হতে পেরেছেন। যতীন বলল, হ্যাঁ হ্যাঁ, রানীগঞ্জ কেন, আর একটু হলেই আমাদের ভবনদীর পাড়ে যেতে হতো। আমি বললাম, যতীন, মায়ের কথা আর কখনো ঠেলব না। সত্যি সত্যি আজকের যাত্রা অশুভ। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের
কামরা আর আমরা। আজকের গল্প পাঠে প্রদীপ্ত, মায়ের চরিত্রে সৃষ্টি, যতীনের ভূমিকায় সহস্রাংশু, গার্ড সাহেব, রেল কর্মচারী ও গল্পের সূত্রধার আমি স্বরূপ। গল্পের ডিরেকশন সহস্রাংশু, পোস্টার ডিজাইনিং ও স্টোরি এডিটিংয়ে প্রদীপ্ত। এরকম ভিন্ন স্বাদের নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পলোক প্রোডাকশনস চ্যানেলটিকে। তবে শেষ হলো থার্সডে থ্রিলার্সের আজকের এপিসোড। টিল দেন, স্টে টিউনড।